নমস্কার বন্ধুরা, আমি সৌভিক এসে গেছি নতুন আরেকটা গল্প নিয়ে। আগের দিনের গল্প থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। ধন্যবাদ তোমাদের সবাইকে এতটা উৎসাহ দেওয়ার জন্য। আজকের গল্পে আপনাদের জন্য থাকবে একটা প্রত্যন্ত গ্রামের ভয়ানক ঘটনা, যেটা শুনে আশা করি আপনাদের ভালো লাগবে এবং কতটা ভয়ের অবশ্যই গল্পের শেষে কমেন্ট বক্সে জানাবেন। আজকের গল্পের নাম আটপুরের ফার্ম হাউস। এটা 2015 সাল চলছে। আমরা 4 বন্ধু ঠিক করলাম তপনের ফার্ম হাউসে গিয়ে কটা দিন কাটিয়ে আসব। 4 বন্ধুর মধ্যে এক বন্ধুর নাম তপন, আর এক বন্ধুর নাম আকাশ, তৃতীয় জন হচ্ছে রাহুল এবং চতুর্থ জন হচ্ছে আমি। তপন একবার আমাদের সামনে গল্প করেছিল যে ওর নাকি একটা ফার্ম হাউস আছে, সেটা নাকি আবার আটপুরে। আর তার সাথে এটাও বলেছিল যে ওখানে নাকি বিভিন্ন রকম ভূতের আনাগোনা আছে। তো সেই সব শুনে আমরা তো প্রথমে খুব হাসাহাসি করি, আর রাহুলের খুব কৌতূহল হয় যে তাহলে একদিন ওখানে গেলে কেমন হয়। তাই আমরা 4 বন্ধু মিলে দেরি না করে সঙ্গে সঙ্গে প্ল্যান করে ফেললাম আটপুর যাবার। পরের দিন দুপুর 12টা 5-এ আমাদের ট্রেন ছিল রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া স্টেশন থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত। তো আমরা রীতিমতন ট্রেনে চড়ে বসলাম। তো রাহুল হঠাৎ বলল, এই কী রে, একটু খাওয়া দাওয়া করবো না? আমরা ট্রেনে করে যাচ্ছি, এতটা যাবো, একটু খাওয়া দাওয়া হলে আর জমে যেতে ব্যাপারটা, বুঝলি কি না? আমি তখন বললাম যে হ্যাঁ রে, একটু খাওয়া দাওয়া করলে ভালোই হয়। ঠিক তখনই আমাদের ট্রেন দাঁড়ালো বর্ধমান জংশনে। আর যেমন ভাবা তেমন কাজ, দৌড়ে ট্রেন থেকে লাফিয়ে গিয়ে একদম গরম গরম মাটির ভাঁড়ে চা আর সঙ্গে পাউরুটি 4 বন্ধু মিলে বেশ আয়েশ করে খেলাম বটে। আর খেতে খেতেই ট্রেন ছেড়ে দিল। তপন বলল, বলছি খাওয়া দাওয়া তো হলো, এবার একটু গান বাজনা হলে হয় না? আচ্ছা এখানে বলে রাখি, গান বাজনার কথা যখন উঠলো সেখানে একটা বলে রাখা দরকার, আমরা 4 জন ছিলাম মিউজিক্যাল ফ্রেন্ড, মানে আমরা গিটার, মিউজিক, গান বাজনা নিয়েই থাকতাম। আমরা সাথে করে একটা গিটার নিয়েই গেছিলাম। বাকি ট্রেনের জার্নিটা গান বাজনা করতে করতে বেশ আনন্দের সঙ্গেই কেটে গেল। আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন, আর তখন ঘড়িতে বাজে প্রায় 5টা। যেহেতু রামপুরহাট স্টেশন থেকে তপনের ফার্ম হাউসটা ছিল ঘন্টাখানেক, যদিও সেরকম ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা সেরকম নেই, তো আমরা কি করলাম, ভুটভুটি গাড়ি করে চলে গেলাম তপনের ফার্ম হাউসে। তাও যেতে লাগলো প্রায় 1.5 ঘন্টা। আমরা যখন ফার্ম হাউস পৌঁছলাম তখন সন্ধে পেরিয়ে রাত্রি হবার পথে। চারিদিকে ফাঁকা মাঠ, ঠিক তার মাঝখানে টিমটিম করছে একটা আলো। সেই আলোকে কেন্দ্র করে যখন আমরা দূর থেকে হাঁটতে লাগলাম, যত এগোচ্ছি মনে হচ্ছে যেন আলো আরও পিছিয়ে যাচ্ছে। যাই হোক, প্রায় মিনিট 20 হেঁটে আমরা পৌঁছে গেলাম সেই আলোর কাছে, মানে ফার্ম হাউসে। এখানে তখন ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল বটে। সেই ফার্ম হাউসে একজন কেয়ারটেকার ছিলেন, যার নাম ছিল সনাতন কাকা। পৌঁছে তপন বলল, কাকা, আমরা এসে গেছি, তো একটু খাবার দাবারের ব্যবস্থাটা করো রাত্রির বেলায়, কেমন? আর আমরা একটুখানি গিয়ে হাত পা মুখটা ধুয়ে এক্ষুনি আসছি। কাস্তে কাস্তে সনাতন কাকা বললেন, আমি রাত্রির বেলায় খাবার ব্যবস্থা করছি বাবা। এখানে কিন্তু আমিষ চলে না বাবা, এখানে কিন্তু সবটাই নিরামিষ। এই বলে কাকা চলে গেল রান্নাঘরের দিকে। বলে রাখি, রান্নাঘরটা ছিল ঠিক আমাদের ফার্ম হাউসের পূর্ব দিকে। রান্নাঘর থেকে সোজা একটুখানি হেঁটে গেলেই একটা ডোবা আছে, যদিও রাত্রিবেলা আমরা আর কেউ গিয়ে দেখলাম না ডোবাটায় কী আছে। আমরা একটু হাসাহাসি করতে করতে চলে গেলাম হাত পা মুখ ধুতে। হাত পা মুখ ধোবার সময় আমরা হাসি ঠাট্টা করতে করতে হঠাৎ আমি খেয়াল করলাম চৌবাচ্চার জলটা। দেখলাম 4 জনে মিলে হাত পা মুখ ধুচ্ছি, মগের পর মগ জল নিচ্ছি, জল কিন্তু একটুও কমেনি। আমি আকাশকে তখন বললাম, আকাশ দেখ তো ভাই, জলটা কমছে না মনে হচ্ছে। তপন কি ঠিকই বলছিল নাকি ভাই, ভূত আছে নাকি রে? বলে রাখি, আকাশ ছিল একটু ভীতু গোছের, অল্পতেই খুব ভয় পেয়ে যেত। আকাশ বলল, এই না রে ভাই, তুই ভুল দেখছিস, জল ঠিকই কমছে, তোর মনে হচ্ছে না। তো চ তাড়াতাড়ি হাত পা মুখ ধো, তো ঘরে যাই চ। আমরাও আর কেউ বেশি কথা না বাড়িয়ে হাত পা মুখ ধুয়ে চলে এলাম সোজা ফার্ম হাউসে। এসে আমরা সনাতন কাকাকে ডাক দিলাম, ও সনাতন কাকা, কোথায় গেলে গো? এই তো বাবা,
আসছি বাবা। এই তোমাদের জন্য একটা লম্প নিয়েছি, এইটাতে তোমাদের রাত্রিটা হয়ে যাবে তো বাবা। আমরা তখন বললাম, হ্যাঁ হ্যাঁ, লম্পের আর কি কাজ, চার বন্ধু আছি, তাস খেলেই কাটিয়ে দেবো রাত্রিটা। তুমি খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু করে রেখো কাকা, রাত্রিবেলা কিন্তু খুব জমিয়ে খাবো আমরা। আচ্ছা বেশ বেশ। এই বলে কাকা চলে গেল আবার রান্নাঘরের দিকে। রান্নাঘরের আওয়াজ পাচ্ছি, শোঁ শোঁ আওয়াজ, খুন্তির আওয়াজ। আমরা ঘরে বসে একটু গান বাজনা করছিলাম। তখন হঠাৎ তপন বলে উঠল, তো এই জন্যই তো এখানে আসি না, এখানে এলে আমিষ খাওয়া যায় না রে, এখানে এলে নিরামিষই খেতে হয়, ভালো লাগে না আমার। আমি তখন বললাম, ও মা, তাতে কী হয়েছে, দুদিনের ব্যাপার, একটু নিরামিষ খাবো, বন্ধুরা এসেছি, মজা করব, একটু প্রাকৃতিক দৃশ্য এনজয় করব, এই তো, আর কি। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 11:05, আর ঠিক সেই সময় সনাতন কাকা খাবার নিয়ে হাজির আমাদের রুমের মধ্যে। আমরা রুটি আর তড়কা খেতে খেতে রাত্রিরে ডিনারটা এনজয় করছিলাম। কিরে, বেশ ভালোই বানিয়েছে বল। হ্যাঁ, ওই কাকা তো এরকমই বানায়। না, খারাপ কথা হয়েছে, ভালোই হয়েছে। কী রে রাহুল, তুই কি বলছিস? ভাই, হেভি বলি ভাই। সেদিনকে রাত্রিটা মচ্ছব করতে করতে আমরা সবাই শুয়ে পড়লাম এবং চলে গেলাম ঘুমের দেশে। যাই হোক, পরের দিন ভোরবেলায় শুরু হলো আর এক নতুন সকাল। আর আজকেই ঘটলো কেলেঙ্কারি। আজকে আমরা সবাই ঠিক করলাম একটু আশপাশটা ঘুরে আসবো গ্রামের। এখানে অনেক মুরগির ফার্ম আছে, অনেক শুয়োরের ফার্ম আছে, এখানে অনেক চাষের ক্ষেত আছে, দেখতে দারুণ লাগে। তো আমরা চারজনে মিলেই সহমতে প্ল্যান করলাম, চলো একটু আমরা গ্রামটা ঘুরে আসি। গ্রাম ঘোরার নাম করে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম গ্রাম থেকে বেশ কিছুটা দূরে বাজারের দিকে, এবং ওই দিনকার লাঞ্চটাও আমরা বাজারের একটা বড় হোটেল থেকেই সারলাম। খেয়ে দিয়ে আবার হাঁটতে হাঁটতে গ্রামের দিকে হাঁটা দিলাম। চার বন্ধু মিলে গেছি, সমবয়সী বন্ধু, গান বাজনা করি, আড্ডা হয়, তো একটু মদ্যপান তো চলেই। তো সেই জন্য আমরা বাজার থেকে ফেরার সময় একটা মদের বোতলও কিনে আনলাম। ঠিক সেই সময় আকাশের মাথায় একটা বুদ্ধি এলো। ও বলল, ভাই, এই যে মদ আমরা খাবো রাত্রিবেলায়, এটা কি আজকে ওই পটলের দরমা, পনিরের তরকারি ওইসব দিয়েই খাবো নাকি রে ভাই? এই কি যে বলছিস না, মদ কি ওইসব দিয়ে খাওয়া যায় নাকি? আরে মদ খাবো, চিকেন হবে না, চিকেন কষা হবে না, কি বলিস বলতো তোরা? ভাই, কাকা যখন বারণ করেছে তখন ছেড়েই দে না ভাই, কি দরকার, ছাড় না। কাকা বললো শুনলি না, ওই ভিটেতে আমিষ চলে না। এতদিন ধরে শুনছি কেউ ওখানে আমিষ খায় না ভাই, ছেড়ে দে ভাই। ওই নিরামিষ যা হবে, পাঁপড় চিপস ওই দিয়ে খেয়ে নেবো, বুঝলি? না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ও তো ঠিকই বলছে, চল না একটুখানি চিকেন কিনে নিয়ে যাই। আরে কাকা দেখতে পাবে না, লুকিয়ে লুকিয়ে ফয়েল পেপারে করে মুড়ে নিয়ে চলে যাব। এই দেখেছিস তো, তোদের বারণ করছি, তোরা শুনছিস না, দেখেছিস? আরে তুই দাঁড়া তো। এই তুই চুপ কর তো। এই ভাই, তাহলে চল, ওখানে একটা চিকেনের দোকান দেখতে পেয়েছি, ওখান থেকে নিয়ে নিই। এই বলে আমরা এগিয়ে গেলাম চিকেনের দোকানের দিকে। রং বেরঙের কাবাব দেখে সবারকারই মনে একটা উচ্ছ্বাস ফুটে উঠল, কারণ দুদিন হয়ে গেল আমরা নিরামিষ খেয়ে আছি। তো আজকে যেহেতু একটু মদ্যপান করব, তাই চিকেনটা সঙ্গে না হলে ঠিক না, জমে না। দেরি না করে আমরা 200 টাকার চিকেন কিনে লুকিয়ে লুকিয়ে কাকাকে না জানিয়ে ঘরে ঢুকে গেলাম। আর যথারীতি কাকাকে বলে দিলাম আজকেও রাত্রির খাবারে রুটি আর তড়কা করতে। এই বলে আমরা চার বন্ধু হাত পা মুখ ধুয়ে ঘরে এসে বসে পড়লাম মৎস্যবে। গান বাজনা চলছে, আকাশ গান গাইছে আর তপন গিটার বাজাচ্ছে, আর আমি পেক বানাচ্ছিলাম। হঠাৎ রাহুল বলল, এই ভাই, ওরা কি রে ভাই, দরজার বাইরে বাইরে দূরে দেখা যাচ্ছে, দেখ ওরা কি বলতো। দরজাটা আমাদের খোলাই ছিল, আর আমিও তখনও ওর কথা শুনে একটু উঁকি মেরে দেখলাম দূরে একটা টিম টিম করে প্রদীপ জ্বলছে গাছের তলায়। গাছটা সম্ভবত আম গাছ হবে। হঠাৎ প্রদীপটা নিভে গেল, জায়গাটা অন্ধকার হয়ে গেল, আর কিছু দেখতে পাচ্ছি না। ঠিক যেমন একটু আগে ছিল পুরো অন্ধকার ঘুটঘুটে, এখন আবার সেরকমই হয়ে গেল। তখন রাহুল কৌতূহলবশত বলল, এই চ তো ভাই, একটু দেখে আসি ওখানটা গিয়ে কি আছে ব্যাপারটা। আরে না গেলে ঠিক হচ্ছে না, বুঝলি?
আমি তখন বললাম, ভাই ছাড় না, মজা করছিস কর না, কী দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করার, বস বস এনজয় কর। এই বলে আমরা আবার মনোযোগ দিলাম মৎস্যপে। বোতলটা 2 রাউন্ড ঘোরার পরেই রাহুলের বাথরুম পেল এবং ও আমাকে বলল, ও ভাই একটু যাবি আমার সাথে? কেন রে ভাই, তুই তো হেভি সাহসী, তোর আবার এসব ভয় টয় লাগে নাকি? এই না ভাই, ওই প্রদীপটা দেখার পর থেকে না একটু ভয় ভয় লাগে বুঝলি। একটু চল না ভাই, একটু বেশি করেই চলে আসবো। আমি বললাম, না না তুই যা ভাই, তোর অনেক সাহস, তুই যা তুই যা, তোর কাউকে লাগবে না, আমি এখানেই আছি, যা, অসুবিধা হলে বলবি তখন আসবো, যা। এই বলে রাহুল চলে গেল বাথরুমে। আমরা 3 জন বসে আছি এখানে। তপন গিটার বাজাচ্ছে আর আকাশ গান গাইছে, আগেই বললাম। আর আমিও এবার আস্তে আস্তে ওদের সঙ্গে সুর মেলাচ্ছি। নেশা তো একটু হলেও হয়েছে। আর ঠিক সেই সময় দরজাটা হাওয়ায় খুলে গেল। রাহুল বাথরুম যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে গেছিল। তো আমরা ভাবলাম হাওয়া দিচ্ছে, দরজাটা খুলে গেল, এতে আর এমন কি, চলো কই বাত নেই। আমরা আবার গান বাজনায় মনোযোগ দিলাম। বেশ কিছুক্ষণ কেটে গেছে, এবার আমার বাথরুম পেয়েছে। তো আমি তখন বললাম যে আমার সাথে কেউ যাবি, আমার একটু বাথরুমে যাব। যথারীতি কেউ রাজি হলো না, নিহত্যা আমাকে একাই যেতে হলো। বাথরুমটা আমাদের রুম থেকে বেশ একটু দূরে, নয় করেও যেতে আসতে 5 মিনিট লাগবে। আমি যখন যাচ্ছিলাম বাথরুমের দিকে, আমি তাকিয়েছিলাম ওই দূরের আম গাছটায়, যদি ওই প্রদীপটা আবার দেখতে পাই, কিন্তু না, কিছু দেখতে পেলাম না। বাথরুম করে ফেরার সময় দেখলাম কেউ একজন লণ্ঠন হাতে ওই ফাঁকা মাঠ পার হয়ে আম গাছের দিকে হেঁটে যাচ্ছে। আমি দৌড়ে ঘরে চলে এলাম। এসে ওদের সবাইকে বললাম, ভাই বাইরে দেখলাম কেউ একটা হাতে আলো নিয়ে এই মাঠ পেরিয়ে দূরে আম গাছের দিকে যাচ্ছে। এই কোথায়, যেখানে প্রদীপ দেখলাম? হ্যাঁ ভাই, ওদিকেই যাচ্ছে। আমাদের তখন গায়ের লোম খাড়া হয়ে গেছে এবং আমরা দরজা বন্ধ করে ভেতরে অপেক্ষা করছি যে আলো নিয়ে গেছে সে যদি আবার ফিরে আসে তবে তাকে দেখব যে কে এই কাজটা করলো আর কোথায় গেল, কি করতেই বা গেল। অপেক্ষা করতে করতে হঠাৎ দেখলাম কেউ একজন লণ্ঠন হাতে মাঠ পেরিয়ে আমাদের ফার্ম হাউসের দিকে এগিয়ে আসছে। একটু কাছে আসতেই দেখলাম আর কেউ না, এটা আমাদের সনাতন কাকা। তখন আমরা সাহস করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। গিয়ে সনাতন কাকাকে জিজ্ঞেস করলাম, এত রাত্রিতে কোথায় গেছিলে তুমি? এত অন্ধকারের মধ্যে মাঠ পেরিয়ে ওই দূরে আম গাছের দিকে, আর হাতে তোমার লণ্ঠন, তুমি কোত্থেকে আসছো? উত্তরে সনাতন কাকা বলল, তোমাদের মধ্যে আজকে কি কেউ ঘরে আমিষ ঢুকিয়েছো বাবা? আমরা সবাই সনাতন কাকার এই কথা শুনে চমকে গেলাম এবং একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকলাম। সনাতন কাকা আবার আমাদের জিজ্ঞেস করলো, বাবা তোমরা কি ঘরে আমিষ এনেছো বাবা? কই না তো, আমরা তো ঘরে কিছু আনিনি। তোমাকে এসব ফালতু কথা কে বলে? যাও যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আর তুমি ওদিকে কি করতে গেছিলে? হ্যাঁ, তার উত্তরে সনাতন কাকা আমাদের যা বলল তা শুনে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল। একটু কর্তা বাবুর কাছে গিয়েছিলাম গো, আমাকে ডেকেছিল, বলল যে ওই ওই ছোকরাগুলো ঘরের মধ্যে আমিষ ঢুকিয়েছে। এই শুনে কৌতূহল চেপে না রাখতে পেরে আমি তখন জিজ্ঞেস করে ফেললাম, কে তোমার কর্তাবাবু? কি তার নাম? কোথায় সে? তাকে তোমরা দেখতে পাবে না গো, ওইখানেই আছে, ওই দূরে আম গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। আজকে আমাবস্যা কিনা ওই আম গাছ থেকে সাধের এই ফার্ম হাউসটাকে দেখে। বেশি দিন তো ভোগ করতে পারলো না বেচারা, অল্প বয়সেই চলে গেল। আমরা তখন আকাশ থেকে পড়লাম। চলে গেল মানে? কে চলে গেল? তোমার কর্তাবাবু কি মারা গেছেন? উত্তরে কাকা বলল,
গো, ওনার ছেলে ওনাকে মেরে দিয়েছে এই ফার্ম হাউস জমি সম্পত্তির লোভে। ওনার ছেলে 6 বছর আগে ওনাকে মেরে হত্যা করে এখান থেকে পালিয়েছে। শোনা গেছে নাকি তারপর থেকে কর্তা বাবু সব জমি সম্পত্তি সোনা দানা সব ওর নিজের নামে করে নিয়েছে। এইসব শুনে আমার ঠিক ভালো লাগলো না। আমি তখন ওদের সবাইকে বললাম, এই চল তো, ফালতু বকছে পুরোটা, মাথা মাথা খারাপ হয়ে গেছে, চ ঘরে চ, ফালতু কথায় কান দিস না, চল। বলে আমরা 4 জনে চলে এলাম ঘরের মধ্যে। এসে দেখলাম কাকা রুটি আর তরকা দিয়ে গেছে আগের দিনের মতনই, তবে আজকে সঙ্গে মিষ্টিও ছিল 2খানা। তো সবার ভাগে 2টো করে মিষ্টি, রুটি আর তরকা খেয়ে আমরা নিজের নিজের খাটে শুতে যাব। ঠিক সেই সময় আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল এক জায়গায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রদীপটার দিকে। প্রদীপটা টিমটিম করে জ্বলছে আর আকাশ তাকিয়ে আছে। আমি তখন আকাশকে জিজ্ঞেস করলাম, এই আকাশ, শুবি না নাকি রে? চলে আয়, কি দেখছিস? আকাশের কিন্তু কোনো সাড়া নেই। ও সেই একইভাবে তাকিয়ে আছে প্রদীপের দিকে, না নড়ছে চড়ছে, কিছুই করছে না, কোনো কথাও বলছে না। তপন সেই সময় পেছন থেকে গিয়ে আকাশকে একটা ধাক্কা দিল। এই কি রে ভাই, শুনতে পাচ্ছিস না তোকে ডাকছে? আকাশ তপনের দিকে ভয়ানক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার সেই চোখ আমরা কোনোদিন এর আগে দেখিনি। লাল টকটকে চোখ, যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। আর কিছু বলতে চাইছে ও একটা তপনকে, কিন্তু কিছু বলতে পারছে না। চোখটার দিকে তাকিয়ে আমরা যেন রীতিমতন ভয়ে কেঁপে উঠলাম। এ আকাশ, আকাশ কথা বল, কি হলো তোর? এ আকাশ। এই ভাই, মনে হচ্ছে ওকে ভূতে ধরেছে ভাই, আমার না খুব ভয় লাগছে ভাই এবার। আকাশ হঠাৎ বলে উঠল, ভাই, প্রদীপটা এবার নিভে যাবে। বলতে বলতেই অদ্ভুতভাবে সেকেন্ডের মধ্যে প্রদীপটা নিভে গেল। অন্ধকারের মধ্যে আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, নিস্তব্ধ অন্ধকার, কালো কুচকুচে অন্ধকার। ঠিক সেই সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, মাংস কেন খেলি তোরা? আমার ঘরে মাংস কেন খেলি তোরা? সঙ্গে সঙ্গে দরজায় যেন বাইরে থেকে কেউ ধাক্কা দিল। বাইরে থেকে আওয়াজ আসছে, বাবা কি হয়েছে? বাবা তোমরা সব ঠিক আছো তো বাবা? আমি দৌড়ে দরজাটা খুলতে যাওয়ার সময় কিছুতে একটা পা লেগে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম। ঠিক সেই সময় দরজাটা নিজে থেকেই খুলে গেল, আর বাইরে দাঁড়িয়ে আছে সনাতন কাকা। সনাতন কাকার প্রদীপের আলোয় আমরা দেখতে পেলাম মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে আকাশ। আমাদের 3 জনের তখন মাথার ঘাম পায়ে পড়েছে। আমরা বুঝতে পারছি না কি করব, কোন দিকে যাব, কাকে ডাকবো। মোবাইলের টাওয়ারও এখানে ঠিক মতন আসে না। আমরা 3 জন কোনোভাবে আকাশকে চ্যাংদোলা করে একটা বিছানায় শোয়ালাম, আর সারা রাত বসে রইলাম আকাশের চোখ খোলার অপেক্ষায়। দেখতে দেখতে ভোর হয়ে গেল। আমাদের 3 জনই কারোর চোখে ঘুম নেই। আকাশ নিথর দেহ নিয়ে বিছানায় শুয়ে আছে, একইভাবে নড়ছে না চড়ছে না, নিঃশ্বাস পড়ছে না বললেই চলে। আমরা 3 জন শুধু সকাল হবার অপেক্ষা করছিলাম। সকাল হতে না হতেই আমরা দৌড়ে গিয়ে তৎকাল টিকিট কেটে 4 জনে মিলে ফিরলাম বাড়ি। ওই অবস্থায় আকাশকে আনাটা খুব কষ্টকর ব্যাপার হয়ে উঠেছিল, কিন্তু যাই হোক, বন্ধু তো ছেড়ে আসা তো যায় না। বন্ধুকে নিয়ে যখন বাড়ি ফিরলাম, তার মা কান্নায় ফেটে পড়লো আকাশের ওই দৃশ্য দেখে। আমাদের বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে আমার ছেলের সাথে, কি হয়েছে, তোরা কি করেছিস ওকে? আমরা তখন কাকিমার দিকে তাকিয়ে বললাম, কাকিমা সব ঠিক হয়ে যাবে, একটু ভরসা রাখো, ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে। এই বলে আমরা আকাশের বাড়ি থেকে রওনা দিলাম যে যার নিজের বাড়িতে। পরের দিন শুনছি আকাশের নাকি 104 জ্বর। সে জ্বর কোনো ডাক্তার নামাতে পারছে না, কোনো বদ্যি নামাতে পারছে না। ওষুধ খাচ্ছে, জল পড়া দিচ্ছে, কোনোভাবেই তার সেই জ্বর যাচ্ছে না। 3 দিন হয়ে গেল, আকাশের শরীরের অবস্থা দিনকে দিন আরও খারাপ হচ্ছে। আমাদেরই মধ্যে একজন বন্ধুর মায়ের একটা পীর বাবার দরগা চেনাশোনা ছিল। তো সবাই মিলে ঠিক করা হলো
আকাশকে নিয়ে ওখানেই যাওয়া হবে। শেষ চেষ্টা একবার করে দেখতে কি যায় আসে। চতুর্থ দিন, অর্থাৎ আকাশ ওইভাবেই পড়ে আছে। 4 দিন হয়ে গেল। আজ আকাশকে নিয়ে আমরা গেলাম ওই পীর বাবার কাছে। গিয়ে ওখানে যা শুনলাম তা শুনে আমাদের চক্ষু চড়ক গাছ। বাবা ওখানে হুবহু বলে দিল, তোরা রামপুর হাটে গেছিলিস তো? একটা বাড়িতে তোরা রাত কাটিয়েছিস। সেই ভিটেতে আমিষ চলে না। তোদের মানা করা হয়েছিল। তোরা জোর করে সেখানে মুরগির মাংস খেয়েছিস। এই শুনে আমরা আকাশ থেকে পড়লাম। আমরা একে অপরকে তাকিয়ে রইলাম। আমরা বলতে লাগলাম, বাবা এখন কি উপায় বাবা? এখন আমাদের বন্ধুটাকে তুমি বাঁচিয়ে দাও বাবা, ওকে যা হোক করে ওকে প্রাণে বাঁচিয়ে দাও বাবা। আমি একটা তাবিজ দিয়েছি। ওই তাবিজটা 3 দিন ওকে পরে থাকতে হবে। তারপর তোদের বন্ধু আবার এখানে ফিরে আসবে। আমি তখন জিজ্ঞেস করলাম, এখানে ফিরে আসবে মানে? এখন কোথায় ও? বাবা তখন বলল, কেউ ওর শরীরে আত্মা চালান করেছে, তাই তোদের বন্ধুর এই অবস্থা। তবে চিন্তা নেই, 3 দিন পর এই তাবিজ খোলার সময় যে এই কাজ করেছে সে মারা যাবে, আর তোদের বন্ধু সুস্থ হয়ে যাবে। এই ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পর এখন আকাশ প্রায় অনেকটাই সুস্থ। আকাশ বলে ও নাকি স্বপ্ন দেখেছিল সনাতন কাকা মারা গেছে। সেই শুনে তপন যখন ওর গ্রামের বাড়িতে খবর নেয় সনাতন কাকার ব্যাপারে, জানা যায় আমরা ফিরে আসার 4 দিন পর রাতের বেলায় অন্ধকারে ওই মাঠের মধ্যেই সনাতন কাকার দেহ দেখতে পাওয়া যায়। আজও কেউ জানে না রাত্রিবেলায় সনাতন কাকা লণ্ঠন নিয়ে ওই মাঠ পেরিয়ে আম গাছের তলায় কোথায় যেত, কার কাছে যেত, আর কেই বা সনাতন কাকাকে নিয়ে গেল। তারপর থেকে ওই বাড়িতে আর কেউ যায় না। এখন বড় তালা ঝুলছে এবং চারিদিক থেকে রেস্ট্রিকশনের জন্য টেপ লাগানো আছে। আজকের গল্পটা কেমন লাগলো বন্ধুরা? আশা করছি খুব ভালো লাগলো। এবং এরকম গল্প আরও যদি পেতে হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাও যে কিরম ধরনের গল্প তোমরা পছন্দ করছো, বা তোমাদের যদি মাথায় এরকম ধরনের কোনো গল্প আসে তোমরা সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর আগামী দিনে উৎসাহ পেলে এরকম গল্প আরও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এটা আমার নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর যদি কেউ আমাদের গল্প পাঠায় সেটাও আমরা এখানে বলে শোনাবো। তার মতন করেই পুরো শোনানোর চেষ্টা করব। বাকিটা তোমরা শুনে বলো কেমন লাগছে না লাগছে। আর এই ভূতালাপ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। যদি গল্প ভালো লাগে লাইক করো, শেয়ার করো। আগামী দিনে যখনই কোনো গল্প আমি রিলিজ করব তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাওয়ার জন্য ওই বেল আইকনটা প্রেস করে দাও। চলো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ঘটনায়।